25 মার্চ 1971 রাতের আধারে অপারেশন সার্চলাইট নামক বর্বরচিত গণহত্যার মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী সোনার বাংলাকে পরিণত করেছিল এক মৃত্যু উপত্যকায়। বাংলার 56,000 বর্গমাইলের মানচিত্র সেদিন হয়ে উঠেছিল রক্তাক্ত। রাজপথের অলিতে গলিতে তখন ছিল শুধু এক বিভীষিকাময় নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতা ভেঙে 26 মার্চ সকাল হতে আহত বাংলার ঢাল হয়ে প্রতিরোধ গড়ে তোলে এদেশের বীর সন্তানরা। বেজে ওঠে স্বাধীনতা সুর, আর শুরু হয় মুক্তিযুদ্ধ। নিজেদের জীবনকে জামানত রেখে মুক্তির নেশায় উন্মাদ হয়ে যারা নাম লিখিয়েছিলেন স্বাধীনতার যুদ্ধে, তাদেরই একটি গেরিলা দল ক্র্যাক প্লাটুন। মার্চের সেই ভয়াল কালো রাতের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতাকামী জনগোষ্ঠীর উপর জেঁকে বসেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। কখনো গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, আবার কখনো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নিরীহ বাঙালির উপর করা হচ্ছে নির্বিচারে ব্রাশ ফায়ার। জীবনের ভয়ে হাজারো বাঙালি বাড়ি ভিটা ছেড়ে আশ্রয় নেয় ভারতের শরণার্থী শিবিরে, আর যারা পড়ে থাকে তাদের প্রতিটি মুহূর্ত কাটে মৃত্যুর ভয়ে। দেশের যখন এমন পরিস্থিতি, তখন কাঁটাতারের বেড়ার ওপারে মেঘালয়ের একটি গেরিলা ক্যাম্পে প্রস্তুত হচ্ছেন একদল মেধাবী তরুণ। কে ফোর্সের প্রধান খালেদ মোশাররফ এবং এটিএম হায়দারের নেতৃত্বে কমান্ডো ট্রেনিং গ্রহণ করছেন ঢাকার সম্ভ্রান্ত পরিবারের এই সাহসী সন্তানরা। প্রত্যেকের বুকে একটাই শপথ, মুক্ত করতে হবে এই জনপদ। ছোট ছোট দলে বিভক্ত হয়ে হঠাৎ আক্রমণ করেই আত্মগোপন, অর্থাৎ হিট অ্যান্ড রান পদ্ধতিতে আক্রমণের জন্যই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের। যুদ্ধের 2 মাস অতিবাহিত হয়েছে। পাক সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে মুক্তিযোদ্ধারাও চালাচ্ছে মুহুর্মুহু গেরিলা আক্রমণ, কখনো সফলতা, আবার কখনো ব্যর্থতা। জন্মভূমিকে স্বাধীন করতেই তারা যুদ্ধ করছেন আধুনিক অস্ত্রে সজ্জিত একটি প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে। সারা দেশের বিভিন্ন প্রান্তে মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণ চালালেও ঢুকতে পারেনি শুধু ঢাকায়। এদিকে জাতিসংঘ থেকে পাকিস্তানের উপর চাপ আসতে থাকে যুদ্ধের পায়তারা বন্ধ করতে, আর পাকিস্তান যুদ্ধ নয় বরং ছোটখাটো গন্ডগোল বলেই চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এই লড়াইকে। পূর্ব পাকিস্তানের পরিস্থিতি স্বাভাবিক বলেই প্রচার করতে থাকে এই শাসক গোষ্ঠী। কিন্তু আসলেই কি স্বাভাবিক? যদি তাই হয়, বিশ্বব্যাংকের ঋণ বন্ধ হবে না পাকিস্তানের জন্য। আর সেটা দেখতেই ঢাকায় আসবে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। অবস্থান করবেন ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। প্রতিনিধি দলকে ঢাকার পরিস্থিতি স্বাভাবিক দেখাতে পারলেই মিলবে ঋণের টাকা, কিনা হবে অস্ত্র, আর ব্যবহার করা হবে নিরীহ বাঙালির রক্ত ঝরাতে। তাদের এই ভণ্ডামির মুখোশ খুলে দিতেই খালেদ মোশাররফ ক্র্যাক প্লাটুনকে নির্দেশ দেয় হোটেল ইন্টারকন্টিনেন্টালের 6 থেকে 8 মাইলের মধ্যেই চালাতে হবে বড়সড় একটি অপারেশন, যেন প্রতিনিধিরা বুঝতে পারে এদেশ আর পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে নেই। বাংলার মানুষ অস্ত্র ধরেছে পাকিস্তান সরকারের জুলুমের বিরুদ্ধে। জুন মাসের 4 তারিখ মেঘালয় ক্যাম্প থেকে ক্র্যাক প্লাটুনের 17 জন সদস্য আসেন ঢাকায়। আক্রমণের পূর্বে এলাকা রেকি করতে গিয়ে তারা সিদ্ধান্ত নেন, ঝুঁকি যখন নিতেই হবে তখন দূর থেকে কেন, অপারেশন চালানো হবে খোদ হোটেল ইন্টারকন্টিনেন্টালেই। 9 জুন 1971 গাড়ির ড্রাইভারের সিটে এফবিসির ক্যামেরাম্যান বাদল। বাদলের পাশে পিস্তল হাতে কামরুল হক স্বপন, আর পেছনের সিটে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাবিবুল আলম ও আলী আহমেদ জিয়াউদ্দিন। তাদের প্রত্যেকের কাছে 3টি করে মোট 9টি গ্রেনেড। গন্তব্য এবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল, আর উদ্দেশ্য শুধু একটাই, বিশ্বব্যাংকের প্রতিনিধিদের চোখে আঙ্গুল দিয়ে দেখানো পূর্ব পাকিস্তানের যুদ্ধাবস্থা। অপারেশনের জন্য তারা হোটেলে পৌঁছে যান সন্ধ্যা 7:30টায়। হোটেলের প্রবেশদ্বার থেকে মাত্র কয়েক কদম দূরে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকেন মায়া, আলম, জিয়া ও স্বপন। পুলিশ বহরের সাথে প্রতিনিধিদের গাড়ি এগিয়ে আসছে। এবার হোটেলে থামতেই জিয়ার হাতে থাকা পিন খোলা গ্রেনেডটি ছুড়ে দেন গাড়ির দিকে। প্রচণ্ড বিস্ফোরণে মুহূর্তেই গাড়িটি লাফিয়ে ওঠে টেরেসের কোনায়। এরপর এক এক করে মোট 4টি বিস্ফোরণ। ধোঁয়া ও অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় চারদিক। পাক সেনারা কিছু বুঝে ওঠার আগেই গেরিলারা অদৃশ্য। শহরের প্রাণকেন্দ্রে প্রথমবারের মতো এমন গেরিলা আক্রমণের মাধ্যমেই তারা নিজেদের উপস্থিতি জানান দেন। নিহত হন 9 জন আর আহত 30 জন। বিবিসি এবং অল ইন্ডিয়া রেডিও ঘটা করে প্রচার করতে থাকে এই খবর, আর বহির্বিশ্বে প্রকাশ পায় বাংলার প্রকৃত যুদ্ধাবস্থা। রেডিওতে খালেদ মোশাররফ খবর শুনতেই হায়দারকে বলে ওঠেন, দিস অল আর ক্র্যাক পিপল। ওদের আমি বললাম হোটেল থেকে দূরে আক্রমণ করতে, শুধু বিস্ফোরণের শব্দ যেন প্রতিনিধিদের কানে যায়। আর ওরা একদম হোটেলেই করল গ্রেনেড বিস্ফোরণ। খালেদ মোশাররফের কণ্ঠে ক্র্যাক পিপল থেকেই তাদের পরিচিতি লাভ হয় ক্র্যাক প্লাটুন হিসেবে। এরপর ক্র্যাক প্লাটুন সদস্যরা থেমে থাকেনি, অপারেশন চালাতে থাকে
ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। 7 আগস্ট, সময় রাত 8টা। এবারের অপারেশন ফার্মগেট। সব মিলিয়ে অপারেশনের সময় মাত্র 1 মিনিট। পরিকল্পনা মোতাবেক দুর্ধর্ষ এই অভিযানের গাড়ি চালানোর দায়িত্ব আসে সামাদের কাঁধে। আলমের হাতে একটি চাইনিজ LMG, বাকিদের হাতে একটি করে স্টেন গান, আর জুয়েল ও পুলুর কাছে ছিল ফসফরাস গ্রেনেড। 1 মিনিটের এই গেরিলা অভিযানে কেঁপে উঠেছিল পাকিস্তানি সেনাদের বুক। শহর জুড়ে সৃষ্টি হয় তীব্র আলোড়ন। নিহত হয় 5 জন মিলিটারি পুলিশ আর 6 জন রাজাকার। এরপর ডেস্টিনেশন আননোন, অপারেশন এলিফ্যান্ট রোড পাওয়ার স্টেশন, অপারেশন যাত্রাবাড়ি পাওয়ার স্টেশন, অ্যাটাক অন দ্য মুভ সহ ঢাকার বুকে একে একে মোট 82টি অপারেশন চালায় এই ক্র্যাক প্লাটুন। এইসব অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনী সর্বদা ভয়ে থাকত, যেন কখন কোথা হতে আক্রমণ হয় তাদের ওপর। গেরিলারা শত্রুদের বুকে কাঁপন ধরাতে সফল হয়। ঢাকা শহরে পাকিস্তানি বাহিনীর কাছে ক্র্যাক প্লাটুন হয়ে ওঠে এক মূর্তিমান আতঙ্কের নাম। তাই বাধ্য হয়ে গেরিলাদের ধরতে পাকিস্তানি সরকার শুরু করে চিরুনি অভিযান, লেলিয়ে দেয় রাজাকার ও আল শামসদের, আর ঘোষণা করে অর্থ পুরস্কার। দুর্ভাগ্যজনকভাবে দলের কিছু সদস্য ধরা পড়ে হানাদারদের হাতে। 21 আগস্ট ধানমন্ডি থেকে বদিউল আলমকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী। সেদিন আরও ধরা পড়েন রুমি, আজাদ, জুয়েল, মাসুদ ও সাদেক সহ ক্র্যাক প্লাটুনের অনেক সদস্য। চালানো হয় তাদের উপর নির্মম নির্যাতন। 9 মাসের রক্তাক্ত যুদ্ধ শেষে কাঙ্ক্ষিত স্বাধীনতা আসলেও ফিরে আসেনি বাংলার সেই অকুতোভয় সন্তান জুয়েল, আজাদ ও রুমিরা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলার আকাশে স্বাধীনতার সূর্য। তাদের সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।